সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি। গাজীপুরে 3 মামলায় সাবেক মন্ত্রীসহ 6 জন শোন অ্যারেস্ট। ভিসি অপসারণের দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা অনশন বাদ দিয়ে আলোচনার উদ্যোগ কাজে আসেনি। কাল পরিদর্শনে যাবে ইউজিসির টিম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, জাতীয় ঐকমত্য কমিশনে এমন সুপারিশ করেছে বিএনপি। তবে গ্যাপ দিয়ে হতে পারবেন। দুপুরে কমিশনের সাথে বৈঠকের বিরতিতে গণমাধ্যমকে এমন কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দল প্রধান ও সংসদ প্রধান না করার প্রস্তাব করেছে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির হাতে হাতে কি কি ক্ষমতা রাখা যায় সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করেও সিদ্ধান্ত নিতে পারবেন রাষ্ট্রপতি। আর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিরোধিতা করেছে বিএনপি। বলেন, জুডিশিয়াল নিয়োগ কমিশন গঠনে একমত বিএনপি। আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে, সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, তবে সেটা এখনো আমরা ফর্মালি পাইনি। আমরা যেটা আমাদের দলের অবস্থান সেটা আমরা আগেও বলেছি যে পরপর 2বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের পরিচয় হবে বাংলাদেশি হিসেবে, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ হিসেবে নয়। গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম বিএনপির 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তিনি বলেন, একটি জাতি ডিসিপ্লিনড হলে তবেই সেই জাতি উন্নতি করতে পারে। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি যে কোনো মূল্যে শুরু করা হবে, নদী শাসন, নদী খনন করা হবে, সারা দেশে খাল পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি। এতে বন্যা ও সেচ ব্যবস্থার উন্নয়নের ফলে দেশের কৃষি উৎপাদন বাড়বে বলে মনে করেন তিনি। জানান, বাজেটে বরাদ্দ বাড়িয়ে শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক সাপোর্ট দেওয়া হবে। শিক্ষার পাশাপাশি শিশুদের বিদেশি ভাষাসহ উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, শিক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, উদ্যোক্তা সৃষ্টি করা হবে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গত 10 এপ্রিল রেড নোটিশ জারি হয়েছে বলে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবিও পুলিশ সদর দপ্তরকে নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেন। তারপর গত ফেব্রুয়ারি মাসে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয় ইন্টারপোলের কাছে। বেনজিরের অবস্থান শনাক্ত না হয় তার বিরুদ্ধে রেড নোটিশটি ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। এদিকে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিষয়টি ইন্টারপোলের আইনি পর্যালোচনাধীন রয়েছে। গাজীপুরে গাছা থানার 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ তাদেরকে হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের এই 3 মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা হয়, সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামিদের আদালতে তোলা হলে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপর ডিম নিক্ষেপ করেন তারা। পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আবু হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া রতন গাজীপুরের শ্রীপুরে একটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে
দুটি মামলার আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গতরাতে তাকে রমনা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর কোর্টে পাঠানো হয়েছে। উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে এখন অনড় তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের চলমান অচল অবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একটি টিম সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবে কাল। বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM-A ফয়েজ। পরিস্থিতি এতদূর কেন গড়ালো তার কারণটা উদ্ঘাটন এবং এর সমাধান কি সে বিষয়ে পর্যবেক্ষণ টিম কাজ করতে পারবে বলে মনে করেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM-A ফয়েজ। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 32 শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনশন ভেঙে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আজ কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা। চট্টগ্রামে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছে 9 শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলছে অনশন। এর আগে গতকাল দাবি আদায়ে মানববন্ধন করে তারা। শিক্ষার্থীরা জানায়, এর আগেও ধারাবাহিক আন্দোলন ও ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা, কিন্তু বিগত প্রশাসন এতে কর্ণপাত করেনি, বরং ওই সময় ছাত্রলীগের হামলার শিকার হয়েছে চারুকলা শিক্ষার্থীরা। বর্তমান প্রশাসন আশ্বাস দিয়েছিল মার্চের মধ্যে মূল ক্যাম্পাসে ফিরবে চারুকলা, তবে সেটি না হয় আবারও দাবি আদায়ে অনশনে বসেছে। তবে অনশনের 24 ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের কেউ তাদের সাথে যোগাযোগ করেনি বলে এ সময় অভিযোগ করে শিক্ষার্থীরা। দিনাজপুরে বাড়ছে লিচু ফুলের মধু উৎপাদন। বাগানগুলোতে স্থাপন করা হয়েছে শত শত মৌ বাক্স, আর এসব বাক্স থেকে মধু জোগাতে সেখানে অবস্থান নিয়েছে প্রায় 1,500 মৌ খামারি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার 100 কোটি টাকার বেশি মধু সংগ্রহের অপেক্ষা সংশ্লিষ্টদের। দিনাজপুর প্রতিনিধি সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে লিচু গাছের গোড়ায় এভাবেই বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। লিচু ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে এসে জমায় মৌমাছি। পরে বাক্স থেকে মধু আহরণ শেষে বাজারজাত করেন খামারিরা। দেশের সিংহভাগ লিচু ফুলের মধু উৎপাদন হয় জেলাটিতে। গত বছরের তুলনায় এবার ফুল কম আসলেও প্রচুর মধু পাওয়ার কথা বলছেন মৌচাষিরা। এই অঞ্চলে আমরা আসি, আমাদের মধুর আহরণের ইয়েটা এই যে অঞ্চলে বেশি হয়। এখানে এসে যা দেখলাম, ফুলের অগ্রগতি অনেক কম এখানে। গতবারে ব্যাপক পরিমাণে ফুল ছিল, গতবারের তুলনায় এবছর 3 ভাগের 1 ভাগ মধু হবে। ভাই বাজারজাত করে তো আমরা ভাই দাম পাই না, বড় বড় পার্টিরা সিন্ডিকেট করে, ঠিক আছে, আমাদের কাছে দাম শোনা একটা, পার্টিরা লিয়ে যায় করে আরেকটা। পাইকারি এসে 8,000 টাকা মনের কথাও বলতেছে। মধু চাষ এবং মান ঠিক রাখতে খামারিদের প্রশিক্ষণ সহ নানা সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। আমরা এখানকার যারা মধু চাষি আছে তাদেরকেও প্রশিক্ষণের ব্যবস্থা করি, সঙ্গে সঙ্গে কৃষকদেরকেও এই ব্যাপারে সচেতন করি এবং স্প্রে করার সময় আমরা সময় মতো যেন মধুর বা মৌমাছির ক্ষতি না হয় সে ব্যাপারেও কৃষকদেরকে পরামর্শ প্রদান করি। দিনাজপুর জেলায় এবার প্রায় 1,500 মধু চাষি তাদের মৌবাক্স স্থাপন করেছে এবং আমরা আশা করছি প্রায় 4,000 টন মধু উৎপাদিত হবে, যেটা 100 কোটি টাকার সমমূল্যের। জেলায় 1.5 লাখ মৌবাক্স থেকে এবার 4,000 মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে বলেন তিনি। মসজিদ নির্মাণ কমিটি জানিয়েছে 6 তলা এই মসজিদটি নির্মাণে ব্যয় হবে প্রায় 34 কোটি টাকা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহ্বায়ক ডাক্তার আবু মোহাম্মদ খায়রুল কবির, মসজিদ নির্মাণ কমিটি ও কার্যনির্বাহী কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রী ধর্ষণের দায়ে মেহেদী হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 1 লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম সকালে এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিল আসামি মেহেদী হাসান। সে গুরুদাসপুর উপজেলার ব্রিচাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। 2022 সালের 30 জানুয়ারি নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যায় মেহেদী। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে মেহেদীকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন। এরপরই পুলিশ মেহেদী হাসানকে গ্রেফতার সহ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। জরিমানা অর্থ ভিকটিম পাবে বলে রায় উল্লেখ করা হয়। এদিকে রাজশাহী নগরী হেতেমখা এলাকায় 2 ভাই বোন সাদেকুল ইসলাম ও আক্তার জাহান কল্পনা হত্যা মামলায় আরেক ভাই তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ দুপুরে এ রায় দেন। অন্যদিকে ফরিদপুরে 8 বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা ও আনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ শামীমা পারভিন। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বগুড়ায়। দুপুরে শহরের 7 মাথায় মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিনা নোটিশে শ্রমিকদের বের করে দেওয়ার প্রতিবাদ এবং বকেয়া বেতন সহ 2 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে বরিশালে। দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক মনীষা চক্রবর্তী সহ অন্যরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে ফেরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা সন্দ্বীপবাসী সহ কয়েকটি সংগঠন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন বক্তারা। আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ফরিদপুরে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সফল করতে সংবাদ সম্মেলন হয়েছে হবিগঞ্জে। এই সময় বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান ইসলামী যুব সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহে। সকালে এই কর্মসূচি পালন করেন শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফের ভক্তরা। গণমাধ্যম কর্মীদের সাথে শিবিরের মতবিনিময় সভা হয়েছে রংপুরে স্থানীয় একটি হোটেলে। এতে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, অতিরঞ্জিত বিলাসী জীবনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। ঝালকাঠির নলছিটিতে চীনা ব্যবসায়ীর কবরের পাশে হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে চায়না মাঠের পাশে এতে অংশ নেন স্থানীয়রা। মাদারীপুরের শিবচরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোতা শেখ নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সন্ন্যাসীর চর ইউনিয়নের কাজীকান্দিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বক্তাদের অভিযোগ, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাভারে। বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মান্নান, জলিল, সিকান্দার আলী গং এলাকায় চাঁদাবাজি সহ দখলদারিত্ব করে আসছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি। গাজীপুরে 3 মামলায় সাবেক মন্ত্রী সহ 6 জন শোন অ্যারেস্ট। ভিসি অপসারণের দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। অনশন বাদ দিয়ে আলোচনার উদ্যোগ কাজে আসেনি। ইউজিসির টিম যাচ্ছে কাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।